আদেশটা অবৈধ। আজকে কি আপনি বলছেন যে পুরো আদেশই অবৈধ? অবৈধ ঘোষণা করা হয়েছে। যাই হোক, আমরা এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে আপনারা জানেন আর কি, সেটা হলো যে ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কারের আন্দোলন। কোটা সংস্কার, কোটা বাতিল না, সংস্কারের দাবি ছিল। আমরা ওটার প্রতি সমর্থন জানিয়েছি। আপনি দেখেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করে তখন তাদেরকে বলতে হয় যে তারা কখনো অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু আমরা দেখলাম যে প্রকাশ্যে ঘোষণা করেই একটা বিরাগের বশবর্তী হয়ে ছাত্ররা কোটার সংস্কারের আন্দোলন করছিলেন, আর প্রধানমন্ত্রী বলে দিলেন আর কি যে কোটাই বাতিল করে দিলাম। এটা কেউই যুক্তিসঙ্গত মনে করে নাই, মনে করেছে এটা বিরাগের বশবর্তী হয়ে করা হয়েছে আর কি। এটা ইভেন সরকারি দলের সমর্থক অনেক লোকরাও বলে আর কি যে এই সিদ্ধান্ত ওইভাবে সঠিক হয় নাই, এবং ওইভাবে করার কারণেই হাইকোর্টে সেটা আবার আংশিকভাবে বাতিল করেছিল, যার বিরুদ্ধে আবার আন্দোলন হলো। এখন আবার সবটাই বাতিল হয়ে গেছে। তার মানে যে আগের যে কোটা যেটা ছিল সেটা তাহলে বহাল হয়ে গেল। তো এটা তো এইভাবে সমস্যার সমাধান হয় না। এই কয়েকটা বছর ধরে এই আন্দোলন বা বিষয়টাকে জিয়ে রাখা এটা অর্থহীন হয়েছে। উচিত ছিল যেটা, সেটা হলো যে সংস্কারের ব্যবস্থা করা আর কি, এবং যুক্তিসঙ্গতভাবে সংস্কার। তো যাই হোক, আমার মনে হয় এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে ওই বক্তব্যের বাইরে কোনো বক্তব্য না। আর আজকের যে আমাদের ব্রিফিং, আমরা এটাকে ডাইলিউট করতেও চাচ্ছি না। মানে আপনার এটাই যদি বিষয়, আপনার এই ব্যাপারটাই আপনার মূল পয়েন্ট বানায় ফেলবেন আপনারা, ফলে আমাদের যে আলোচনা আজকে সেটা থাকবে না। এটা দয়া করে করেন না আর কি। না, হাইকোর্ট থেকে ডিসিশন দেওয়ার পরে এটা তো আমরা, এটা তো সরকারও করতে পারে, তাই না? সরকার একটা পরিপত্র জারি করেছে। এখন দেখেন, আমাদের এই দেশের সরকারের আমরা তো মানে খুবই কষ্ট লাগে আমাদের এই কারণে আর কি, যে আমরা দেশের নাগরিক, তো মুক্তিযুদ্ধ করেছি। আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে যখন আমরা বললাম যে তার সুচিকিৎসার জন্য তার বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করো, তখন কি বলা হয়েছিল? যে আদালতের আদেশ ছাড়া এটা সম্ভব না। কিন্তু কদিন পর আমরা দেখলাম প্রশাসনিক আদেশে তাকে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করা। আমরা যখন বলছি, ডাক্তাররা যখন বলছে যে তার এই দেশে চিকিৎসা সম্ভব না, তার উপসর্গগুলি উপশমের জন্য চেষ্টা করছে ডাক্তাররা, কিন্তু তার মূল অসুখ যেটা, সেটার চিকিৎসা করতে হলে তাকে স্পেশালাইজড কোনো হসপিটালে নিতে হবে উইথ মাল্টিপল ডিসিপ্লিন, যেটা আমাদের দেশে নাই। তখন বলা হচ্ছে যে না, প্রশাসনিক আদেশ পরিবর্তন করে তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না, এটা আদালত পারে। এই তো, অথচ কি প্রশাসনিক আদেশ আপনিই দিচ্ছেন, সরকার। তারা ইচ্ছা করলে সে আদেশ পরিবর্তনও করতে পারে, এবং পরিবর্তন করে শুধু যদি তিনি দেশেই চিকিৎসা করবেন এই কথাটা না রেখে যদি যেখানে প্রয়োজন সেখানে চিকিৎসা করাতে পারবেন। এই দেশে যায় নাই। আমাদের আসম আব্দুর রব সাহেবকে তো দণ্ডিত অবস্থায় দেশের বাইরে চিকিৎসা করেছে। ইভেন এই যে আপনার হাজি সেলিম, আদালতে তার দণ্ড ঘোষণা হওয়ার পরে তিনি বাইরে যা চিকিৎসা করে নিয়ে আসছে, এসে হাজির হয়েছে। হাজার হাজার কোটি দুর্নীতির দায় যারা অভিযুক্ত তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, তাদেরকে নির্বিঘ্নে দেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আর যিনি কোনো দুর্নীতি করেন নাই, তার বিরুদ্ধে কোনো অতশ্রুপ বা আত্মসাতের অভিযোগ নাই, তাকে বছরের বছর কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। কাজে আমরা যেটা মনে করি সেটা হলো যে সংকট বাড়ানো কোনো সরকারের কর্তব্য হতে পারে না, কাজ হতে পারে না। সংকট নিরসন হলো তাদের দায়িত্ব আর কি। কিন্তু বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে, এটা গ্রহণযোগ্য না। আর আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে এই যে প্রসঙ্গগুলি দেখলেন সাইড প্রসঙ্গ, এই নিয়ে আপনারা না করে আজকে প্রধান যে বক্তব্য সেটা হলো যে আমরা দেশে যে বিদ্যমান সংকটগুলি চলছে, গণতন্ত্রহীনতার সংকট, দুর্নীতি অনাচারে দেশ ছেয়ে গেছে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায়
সরকারের নিযুক্ত ঊর্ধ্বতন ব্যক্তিরা দুর্নীতি করে দেশটাকে ফোকলা করে দিচ্ছে, ব্যাংকগুলি শূন্য হয়ে যাচ্ছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, দেশের স্বার্থ হানিকর চুক্তি সমঝোতা ইত্যাদি করা হচ্ছে, সীমান্ত মানুষ হত্যা হচ্ছে, অরক্ষিত থাকছে। নানা কারণে আমরা মনে করি যে এক দফার দাবিতে আমরা লড়াই শুরু করেছি, ওই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান নাই। আর সেই এক দফার যে লড়াই, সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। ওই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিত হিসাবেই আমাদের এই আলোচনা চলছে। আপনাদের ধন্যবাদ। আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছি, এবং দেশের মানুষ এই মুহূর্তে কি আকাঙ্ক্ষা করছে, কি করলে আমরা দেশ এবং দেশের মানুষের সংকট সমাধানে আমাদের ভূমিকা পালন করতে পারি, সেই নিয়ে আমরা আলোচনা করেছি, কথা বলেছি। বেশ কিছু প্রস্তাব, বেশ কিছু পরামর্শ আমাদের সম্মানিত সহকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা দিয়েছেন, আমরা সেগুলো নোট করেছি। এবং অন্যান্যদের সঙ্গে যে আলোচনা হয়েছে, যেসব পরামর্শ আমরা পেয়েছি, যেসব প্রস্তাব আমাদের কাছে এসছে, এগুলো সব একসাথে মিলিয়ে আমরা বিভিন্ন জোট বা দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমরা আবার একটু বসবো, বসে এটা চূড়ান্ত করব, এবং তার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। তো কাজেই আজকে মূলত আমরা মত বিনিময় করেছি। আমরা আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দের পরামর্শ এবং প্রস্তাব ইত্যাদি আমরা গ্রহণ করেছি, নিয়েছি, সেটা আমরা বিবেচনায় নেব। তো আমি এই ব্যাপারে 12 দলীয় জোটের যিনি প্রধান সমন্বয়ক, যিনি প্রধান জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, সাবেক মন্ত্রী এবং সাবেক শ্রমিক নেতা এবং রাজনীতিবিদ জনাব মোস্তফা জামাল হায়দার সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জনাব।